পরের দিন অফিসে জয়েন করেই আমি একদম মনোযোগ সহকারে কাজ করতে লাগলাম। কাজের চাপে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি, দেখতে দেখতে রাত হয়ে গেল। তবে প্রথম দিনেই সেখানে আমার খুব ভালো দুটো বন্ধু হয়ে গেল। অফিস শেষে আমি বাইক নিয়ে আমাদের এলাকার বাজারে গেলাম। সেখান থেকে মায়ের জন্য পছন্দের মিষ্টি আর বোন সোনিয়ার জন্য কয়েকটা চকলেট কিনলাম। ওগুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, তখন মাঝরাস্তায় একটা নির্জন জলাশয়ের পাশে আসতেই আচমকা আমার বাইকটা থেমে গেল এবং স্টার্ট বন্ধ হয়ে গেল। আমি অনেকক্ষণ ধরে বাইকটা চেক করলাম, কিন্তু কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। আশেপাশে হেঁটে দেখলাম কোনো বাড়ি বা দোকান আছে কিনা, কিন্তু কিছুই পেলাম না। ঠিক তখনই জলাশয়ের দিকে চোখ পড়তেই আমি অবাক হয়ে গেলাম। দেখলাম এত রাতে একটা মেয়ে সেখানে স্নান করছে। এই নির্জন জায়গায় একটা যুবতী মেয়ে এত রাতে কি করছে ভেবেই আমি তাজ্জব বনে গেলাম। একটু ভালো করে লক্ষ্য করতেই দেখলাম মেয়েটা আশেপাশে কিছু একটা খুঁজছে। আমি তখন আস্তে আস্তে তার দিকে গেলাম। মেয়েটা আমাকে দেখতে পেয়েই বলল, আমাকে একটা হেল্প করবেন? আমি বললাম, আরে আমার আগে এই প্রশ্নের উত্তর দাও, তুমি একটা মেয়ে হয়ে এত রাতে এই জলাশয়ে কি করছো, আর কেনই বা এত রাতে এলে? মেয়েটা তখন বলল, আপনার সব প্রশ্নের উত্তর পরে দিচ্ছি, আগে আমার হেল্পটা করুন। মেয়েটার মুখটা এত সুন্দর ছিল যে তার চেহারার দিকে তাকিয়েই যেন আমি এক অন্যরকম মায়ায় পড়ে যাচ্ছিলাম। সে তখন খুব করুণ গলায় বলল, ডাঙা থেকে আমার তোয়ালে আর ড্রেসটা একটু এনে দেবেন, না হলে আমি উঠতে পারছি না। আমি তখন বললাম, কেন, আপনি নিজেই নিয়ে নিতে পারেন না? মেয়েটা বলল, আমি নিয়ে নিতাম, কিন্তু আমি জল থেকে উঠতে পারছি না। আমার ড্রেসটা ওই কিনারায় রাখা আছে, আপনি প্লিজ একটু এনে দিলে খুব উপকার হতো। আমি বললাম, ওহ সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর সে আমাকে একটা জায়গায় ইশারা করল এবং আমি তার ড্রেস আর তোয়ালেটা এনে দিলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? মেয়েটা বলল, সব প্রশ্নের উত্তর পরে দিচ্ছি, আপনি এখন একটু ওদিকে ঘোরেন। আমি একটু দুষ্টুমি করে বললাম, না, আমি ঘুরব না। মেয়েটা খুব করুণ সুরে বলল, প্লিজ ওদিকে ঘোরেন না। আমি তখন বললাম, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ওদিকে ফিরব না, আমি আমার বাইকের কাছে যাচ্ছি। ও বলল, আচ্ছা তাহলে তুমি যাও। আমি বাইকের কাছে ফিরে এসে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। কিছুক্ষণ পর মেয়েটা জল থেকে উঠে জামাকাপড় পরে আমার সামনে এসে দাঁড়াল। তাকে সামনাসামনি দেখে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখিনি। রাস্তাঘাটে কত মেয়ে দেখেছি, কিন্তু এমন রূপ কখনো দেখিনি। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করতে পারেন। আমি বললাম, এত রাতে আপনি এই জলাশয়ে কি করছিলেন? ও বলল, দেখলে না কি করলাম? আমি বললাম, হ্যাঁ দেখেছি, স্নান করছিলে। ও তখন আমার বাইকের দিকে তাকিয়ে বলল, দেখলাম যে তুমি তোমার বাইকটা নিয়ে অনেকক্ষণ ধরে কি যেন করছো। কি হয়েছে তোমার বাইকের? আমি বললাম, কি জানি, বুঝতে পারছি না, হঠাৎ করেই বন্ধ হয়ে গেল আর স্টার্ট নিচ্ছে না। ও তখন বলল, ওই ব্যাপার, আচ্ছা আমি একটু দেখি। আমি হেসেই বললাম, আমি একটা ছেলে হয়ে পারলাম না, আর তুমি মেয়ে হয়ে পারবে? ও বলল, দেখোই না কি হয়। এই বলে মেয়েটা বাইকটায় হাত দিতেই অলৌকিকভাবে বাইকটা স্টার্ট হয়ে গেল। আমি তো আকাশ থেকে পড়লাম, আরে এটা কি করে হলো? ও হেসে বলল, এটা খুব সিম্পল বিষয়। এখন আপনি বাড়ি যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ বাড়ি যাচ্ছি। ঠিক তখন দেখলাম ওর চোখ দুটো আমার বাইকের হ্যান্ডেলে ঝোলানো মিষ্টির প্যাকেটের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ও বলল, ওটাই কি, মিষ্টি নিয়ে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, মায়ের জন্য, মা খুব পছন্দ করে। ও তখন খুব আবদারের সুরে বলল, আমাকে একটু দেবেন? আমি তো অবাক, এমন অচেনা একটা মেয়ে এত রাতে এভাবে মিষ্টি চাইছে, এটা কোনো সাধারণ মেয়ের পক্ষে সম্ভব না। তাও আমি বললাম, হ্যাঁ, কেন নয়। আমি প্যাকেটটা দিতেই ও খুব খুশি হয়ে গপগপিয়ে মিষ্টি খেতে লাগল। ও এমনভাবে খাচ্ছিল যেন কতদিন ধরে কিছু খায়নি। একটা গালে পড়তে না পড়তেই আর একটা মুখে পুড়ছিল। এটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি নিশ্চিত বুঝলাম এ কোনো সাধারণ মানুষ বা সাধারণ মেয়ে নয়, এ নিশ্চয়ই কোনো অলৌকিক কিছু বা সেই পরী। ভয়ে আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে মেয়েটা মিষ্টি খাওয়ায় ব্যস্ত থাকার ফাঁকেই বাইকে এক টান দিলাম। যত দ্রুত সম্ভব ওখান থেকে যান হাতে নিয়ে পালিয়ে আসলাম। বাড়িতে এসে বাইকের চাবিটা অফ করারও সময় পাইনি। বাইক ফেলে সোজা ঘরের দিকে দৌড় দিলাম। ডাইরেক্ট নিজের রুমে গিয়ে বিছানায় ধপাস করে পড়লাম আর ভয়ে আতঙ্কে সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। চোখ
জ্ঞান ফিরতেই চোখ মেলে দেখি বিছানার চারপাশে মা, বাবা আর সোনিয়া গোল হয়ে বসে আছে। সবার চোখেই জল, যেন বড় কোনো বিপদ থেকে বেঁচে ফিরেছি। আমি ধরফর করে উঠে বসতেই মা আমার মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, কি হয়েছে রে বাবা তোর? হঠাৎ করে ঝড় তুফানের মতো এসে ওভাবে অজ্ঞান হয়ে গেলি কেন? কোনো ভূত প্রেত দেখে ভয় পেয়েছিস নাকি? আমি তখনও ভয়ে কাঁপছি। ঢোক গিলে কাল রাতের সেই অদ্ভুত জলাশয়, অপার্থিব সুন্দর মেয়েটা, তার এক ফুঁয়ে বাইক স্টার্ট হওয়া আর রাক্ষসের মতো গপগপিয়ে মিষ্টি খাওয়ার পুরো ঘটনাটা খুলে বললাম। সব শুনে তো মা বাবার চোখ চড়ক গাছ। মা ভয়ে নিজের গালে হাত দিয়ে বলল, ওরে বাবারে, ওটা কোনো সাধারণ মেয়ে না, নির্ঘাত কোনো ডাইনি বা পরীর কারবার। বাবা গম্ভীর হয়ে চশমাটা নাকের ওপর ঠিক করে বলল, শোন ইমরান, কাল থেকে তুই আর ওই জলাশয়ের পথ ধরবি না। ওটা একটা অভিশপ্ত জায়গা। ওই রাস্তাটা বাদ দিয়ে একটু দূর দিয়ে যে পাকা রাস্তাটা চলে গেছে, ওখান থেকে যাতায়াত করবি। ওটা আমাদের গ্রামের মেইন রাস্তা। আমি কপালে হাত দিয়ে বললাম, আরে বাবা, ওই রাস্তায় তো অনেক ডাকাতি হয়। চোর ডাকাতেরা ও তো পেতে বসে থাকে। ওদিক দিয়ে গেলে তো জানের সাথে মালটাও যাবে। বাবা তখন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আরে ধুর, তুই কোন যুগের খবর রাখিস? ওই ডাকাতি তো কিছুদিন আগেই বন্ধ হয়ে গেছে। পুলিশ এসে সব ডাকাতকে ধরে খাঁচায় পুরে ফেলেছে। এখন ওই রাস্তা একদম সেফ। মা তখন রান্নাঘর থেকে এক থালা গরম ভাত আর তরকারি এনে আমার সামনে দিয়ে বলল, নে, আগে পেটে কিছু দে। ভয়ে তোর মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে। আমি গপগপ করে খেতে লাগলাম। অবশ্য ওই মেয়েটার মতো রাক্ষসে কায়দায় নয়। খাওয়া দাওয়া শেষ করে আমি যখন রুমে গিয়ে একটু জিরোচ্ছি, তখন সোনিয়া চোরের মতো পা টিপে টিপে আমার ঘরে ঢুকল। ওর মুখে গতকালের সেই লোভী ভাবটা একদম নেই। বেশ মায়া মায়া মুখ করে আমার পাশে এসে বসল। আমার কপালে হাত দিয়ে বলল, দাদাভাই রে, তোর খুব ভয় লেগেছে রে? ইস, মুখটা কেমন ছোট হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, বাহ, আমার বোনটার বুকে তাহলে মায়া দয়া আছে। আমি একটু ইমোশনাল হয়ে বললাম, হ্যাঁ রে বোন, অল্পের জন্য বেঁচে ফিরেছি। সোনিয়া তখন আমার হাতটা চেপে ধরে খুব করুণ গলায় বলল, দাদা, তুই যদি কাল রাতে ওখানেই পটল তুলতিস, তাহলে আমার ওই বাকি 5,000 টাকাটা কে দিত রে? তোর আলমারির চাবিটা কোথায় রেখেছিস একটু বল না। যদি আজ রাতে আবার তোর কিছু হয়ে যায়, টাকাটা তো মার যাবে। আমি তো শুনে স্তব্ধ। রাগে বিছানার বালিশটা তুলে ওর দিকে ছুঁড়ে মারলাম, বলদ মেয়ে, তোর মায়া সব ওই টাকার জন্য। দূর হ আমার ঘর থেকে। সোনিয়া বালিশটা লুফে নিয়ে খিলখিল করে হাসতে হাসতে ঘর থেকে দৌড়ে পালাল। ওর এই চরমভানি দুষ্টুমিতে আমার মনের সব ভয় এক পলকে উবে গেল। তার কিছুক্ষণ পর সোনিয়া আবার দরজার আড়াল থেকে উঁকি দিল। এবার ওর হাতে এক গ্লাস ঠান্ডা জল। ও ঘরে এসে গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিয়ে খুব নরম গলায় বলল, সরি দাদা, তোমার সাথে আমি একটু মজা করছিলাম। তুমি সত্যি সত্যি রাগ করলে? আমি ওর হাত থেকে জলের গ্লাসটা নিয়ে এক চুমুকে খেয়ে নিলাম। বোনটার দিকে তাকিয়ে আমার রাগটা নিমেষেই জল হয়ে গেল। বললাম, রাগ করব না তো কি করব? মানুষ এখানে ভূতপরীর ভয়ে আধমরা হয়ে বাড়ি ফিরেছে, আর তুই আছিস তোর টাকার ধান্দায়। সোনিয়া আমার পাশে বিছানায় ধপাস করে বসে পড়ে বলল, আরে বাবা, আমি তো তোমার মনের ভয়টা কাটানোর জন্য ওসব বলছিলাম। তুমি যখন ঘরে এসে ধপাস করে পড়ে গেলে, আমি তো ভয়ে কেঁদেই ফেলেছিলাম। ভাবলাম, আমার এত বড় আর স্ট্রং দাদাটা এভাবে অজ্ঞান হয়ে গেল কি করে? মা তো পুজো দিতে যাওয়ার মানত পর্যন্ত করে ফেলেছে। আমি একটু হেসে ওর মাথায় একটা মৃদু টোকা দিয়ে বললাম, হ্যাঁ রে, মেয়েটা দেখতে কিন্তু হুবহু পরীর মতোই সুন্দর ছিল, কিন্তু যেভাবে গপগপ করে মিষ্টি খাচ্ছিল, ওটা মনে পড়লেই আমার গা শিউরে উঠছে। সোনিয়া তখন চোখ দুটো গোল গোল করে বলল, আচ্ছা দাদা, ও কি কোনো সাধারণ চোর ছিল না তো? নাকি সত্যি কোনো অপার্থিব কিছু? তুমি যে রাস্তা দিয়ে এসেছ, ওদিকের বড় বটগাছ আর জলাশয় নিয়ে গ্রামের মানুষ কিন্তু অনেক উল্টোপাল্টা কথা বলে। অনেকে নাকি রাতে ওদিক দিয়ে যাওয়ার সময় নুপুরের আওয়াজও শুনেছে। ওর কথা শুনে আমার গায়ের লোম আবার খাড়া হয়ে গেল। আমি বললাম, তুই কি আমাকে আরও ডরাতে চাস? এমনিতেই বাবা ওই রাস্তা দিয়ে যেতে বারণ করেছে। কাল থেকে আমি গ্রামের মেইন রাস্তা দিয়েই অফিসে যাব। সোনিয়া তখন আমার কাঁধে হাত দিয়ে বেশ পাকা মানুষের মতো বলল, একদম ঠিক। আর শোন, এখন থেকে যখনই রাতে ফিরবে, আমার জন্য বেশি করে চকলেট নিয়ে আসবে। তাহলে চকলেটের শক্তিতে কোনো ভূত বা পরী তোমার ধারে কাছেও ঘেঁষতে পারবে না, বুঝলে? বোনের এই অদ্ভুত লজিক শুনে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না।
এতক্ষণের ভুতুড়ে পরিবেশটা একদম হালকা হয়ে গেল। ঘরের বাইরে থেকে তখন মা চেঁচিয়ে বলল, "কি রে ইমরান, সোনিয়া, তোদের ভাই বোনের ঝগড়া আর গল্প কি শেষ হবে না? এবার আলো নিভিয়ে ঘুমিয়ে পড়।" সোনিয়া তখন খাট থেকে নেমে যাওয়ার আগে মুচকি হেসে বলল, "গুড নাইট সোনা দাদা, সাবধানে ঘুমিও, আবার স্বপ্নে যেন ওই জলাশয়ের পরি চলে না আসে।" এই বলে ও খিলখিল করে হাসতে হাসতে নিজের ঘরে চলে গেল, আর আমিও সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে লাইটটা অফ করে দিলাম। আমি তখন গভীর ঘুমে মগ্ন। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলাম। স্বপ্নে দেখি সেই জলাশয়ের পরীটা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে জল, খুব করুণ সুরে আমাকে বলছে, "আমি কি দেখতে এতটাই খারাপ যে তুমি আমাকে দেখে ওভাবে ভয় পেয়ে পালিয়ে এলে?" ও কাঁদছে আর বলছে, "আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন ভয় পেলে? তুমি আমাকে ডাঙ্গার থেকে কাপড় এনে দিয়ে উপকার করেছ, তাই আমিও তোমার একটা উপকার করতে চাই।" আমি তখন স্বপ্নের মাঝেই জিজ্ঞেস করলাম, "কিসের উপকার? কী রহস্য?" ও তখন গম্ভীর হয়ে বলল, "তোমার যে চাচাতো ভাই আছে, সে তোমার ওপর কালো জাদু করেছে। সেই জাদুর প্রভাবটা এখন তোমার ওপর পড়ছে না, কারণ আমি আমার সবটুকু শক্তি দিয়ে সেটাকে আটকে রেখেছি। কিন্তু আমার পক্ষে এটা বেশি দিন আটকে রাখা সম্ভব নয়। নিজেকে বাঁচাতে হলে তোমাকে এখন কিছু একটা করতে হবে। তবে চিন্তা করো না, আমি তোমার পাশে আছি।" আমি অবিশ্বাসীর মতো বললাম, "আমার বিশ্বাস হয় না যে আমার চাচাতো ভাই এমনটা করতে পারে।" ও তখন মৃদু হেসে বলল, "ঠিক আছে, তাহলে তুমি এখনই ঘুম থেকে ওঠো। আর তুমি যেটাকে স্বপ্ন মনে করছ, ওটা মোটেও স্বপ্ন নয়, ওটা বাস্তব।" কথাটা শেষ হতেই আমার ঘুমটা ভেঙে গেল। আমি ধড়ফড় করে চোখ মেলে তাকালাম। ঘুটঘুটে অন্ধকারে দেখি আমার বিছানার সামনে একটা আবছা অবয়ব দাঁড়িয়ে আছে। ভয়ে আমার বুক ধড়ফড় করতে লাগল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই অবয়বটি যখন তার আসল রূপে এল, তখন তার গায়ের নূরের আলোয় পুরো ঘরটা উজ্জ্বল হয়ে উঠল। ওহ, সেই পরীটা সত্যিই আমার ঘরের ভেতর দাঁড়িয়ে। সে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, "একটু দাঁড়াও।" এরপর সে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র বলল। সাথে সাথেই জানালার বাইরে একটা অদ্ভুত আলো দেখা গেল। তাকিয়ে দেখি আকাশ থেকে ডানাওয়ালা একটা বিশাল সাদা ঘোড়া নেমে আসছে, ঠিক রূপকথার পক্ষীরাজ ঘোড়ার মতো। তার পিঠে দুটো সুন্দর ডানা, গায়ের রং দুধের মতো সাদা, আর দেখতে অসম্ভব সুন্দর। পরীটি আমার দিকে তাকিয়ে বলল, "এই ঘোড়াটার পিঠে ওঠো।" আমার ভেতরে তখনও অল্প অল্প ভয় কাজ করছিল। ও আমার মনের অবস্থা বুঝতে পেরে পরম মমতায় বলল, "ভয় পেও না, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না।" ওর কথায় সাহস পেয়ে আমি ঘোড়ার পিঠে উঠলাম। পরীটাও এসে আমার ঠিক পেছনে বসল। তারপর সে ঘোড়াটার কানে কানে অদ্ভুত এক ভাষায় কি যেন বলল। সাথে সাথেই পক্ষীরাজ ঘোড়াটি তার বিশাল ডানা দুটি মেলল এবং এক ঝটকায় আমাদের নিয়ে আকাশের বুকে উড়ে চলল। চারপাশের মেঘ আর ঠান্ডা হাওয়া ভেদ করে ঘোড়াটা তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল। কিছুটা পথ যাওয়ার পর ঘোড়াটা আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগল এবং একটা নির্জন জায়গায় এসে মাটিতে পা রাখল। পরীটি নেমে ঘোড়াটাকে ইশারায় ওখানেই দাঁড়িয়ে থাকতে বলল। তারপর আমার দিকে ফিরে বলল, "এবার আমার পেছনে পেছনে আসো।" জায়গাটা অচেনা আর রাতটাও গভীর, তাও কেন জানি ওর ওপর আমার মনে এক অদ্ভুত বিশ্বাস তৈরি হয়েছিল। কোনো প্রশ্ন না করে আমি চুপচাপ তার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। কিছুটা পথ যাওয়ার পর পরীটি হঠাৎ থমকে দাঁড়াল। একটা ঝোপের আড়াল থেকে সামনের দিকে আঙুল উঁচিয়ে ফিসফিস করে বলল, "ওই দেখো, তোমার চাচাতো ভাই কি করছে?" আমি ওর দেখানো দিকে তাকিয়ে পুরো স্তব্ধ হয়ে গেলাম। এক দৃষ্টিতে চেয়ে রইলাম সেই দৃশ্যের দিকে। দেখলাম গভীর রাতে একটা টিমটিমে প্রদীপের আলোয় আমার চাচাতো ভাই আমার একটা ছবি এক ভয়ঙ্কর দেখতে তান্ত্রিকের হাতে তুলে দিচ্ছে। ছবিটা হাতে নিয়ে তান্ত্রিকটা এক পিশাচসুলভ অট্টহাসি হেসে উঠল। সেই হাসি আর পরিবেশ দেখে আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল, আর নিজের ভাইয়ের এমন রূপ দেখে চরম অবাক হলাম। ঠিক তখনই পরীটি আমার কাঁধে আলতো করে হাত রাখল। তার হাতের স্পর্শে এক অদ্ভুত মানসিক শক্তি পেলাম। সে বলল, "চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। তবে এখানে আরও কিছু রহস্য আছে যা তুমি এখনও জানো না।" এতক্ষণে পরীর প্রতি আমার মনে আর কোনো সন্দেহ রইল না। ও যে সত্যি আমার সাহায্য করতে এসেছে তা আমি মনে প্রাণে বিশ্বাস করলাম। আমি কৌতূহলী হয়ে জানতে চাইলাম, কি সেই রহস্য? আমার ভাই কেন আমার ওপর এমন শত্রুতা করছে? পরীটি তখন দীর্ঘশ্বাস ফেলে বলল,
তোমার স্কুলে অনেক মেয়ে যে তোমার পেছনে ঘোরে, কিন্তু তুমি তাদের পাত্তা দাও না, সেটা তো তুমি ভালো করেই জানো। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ জানি। পরীটি বলতে লাগল, তোমার স্কুলেই ইয়াসমিন নামের একটি মেয়ে আছে। সে তোমাকে মনে প্রাণে ভালোবাসে। তোমার সুন্দর চেহারার কারণে সে তোমার ওপর এতটাই পাগল যে সে প্রতিজ্ঞা করেছে বিয়ে করলে তোমাকেই করবে, তা সে পরিস্থিতি যাই হোক না কেন। আর অন্যদিকে তোমার চাচাতো ভাই ওই ইয়াসমিনকে ভীষণ ভালোবাসে। ও যখন জানতে পারে যে ইয়াসমিন আসলে তোমাকে পছন্দ করে, তখন ও রাগে অন্ধ হয়ে যায়। শুধু তা-ই নয়, এর আগে ও যে কটা মেয়ের সাথে প্রেম করতে চেয়েছিল তাদের সবাই তোমাকেই পছন্দ করত। এক কথায় তোমার সৌন্দর্যের কারণে ও সব জায়গায় হেরে যাচ্ছিল। আর সেই হিংসা থেকেই ও এই চরম পথ বেছে নিয়েছে। কথাগুলো শুনে আমার রক্ত মাথায় চড়ে গেল। নিজের ভাইয়ের এমন নিচু মানসিকতা আর হিংসা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রাগে ফুঁসতে ফুঁসতে আমি যেই না ঝোপের আড়াল থেকে চাচাতো ভাইয়ের দিকে এগিয়ে যেতে যাব, অমনি পরীটি শক্ত করে আমার হাত ধরে ফেলল। সে চোখের ইশারায় আমাকে বারণ করে বলল, এখন ওখানে যাওয়ার সঠিক সময় নয়। সময়ের সাথে সাথে আমি তোমাকে সব বলবো এবং আমি যেভাবে বলবো তুমি ঠিক সেভাবেই করবে। তাড়াহুড়ো করলে সব ভেস্তে যাবে। পরীর ওপর আমার তখন অগাধ বিশ্বাস। তাই আমি আর কথা না বাড়িয়ে নিজের রাগকে নিয়ন্ত্রণ করলাম এবং শান্ত হয়ে ওর পাশেই দাঁড়িয়ে রইলাম। আমি তখন রাগে আর ক্ষোভে কাঁপছিলাম। নিজের ভাইয়ের এই চরম নৃশংসতা আর হিংসা দেখে আমার ভেতরের মানুষটা চিৎকার করে উঠছিল। কিন্তু পরীটি আমার পিঠে হাত রেখে শান্ত করার চেষ্টা করল। সে ফিসফিস করে বলল, রাগ করো না ইমরান। এই তান্ত্রিক লোভী শয়তানের উপাসক। সে তোমার ভাইয়ের কাছ থেকে অনেক টাকা এবং অন্যায় সুবিধা পাওয়ার লোভে এই ভয়ানক ফাঁদ পেতেছে। এরা এখন অপশক্তির সাধনা করছে। আমাদের এখনই এদের থামাতে হবে, নয়তো বড় ক্ষতি হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে আমি যা বলছি ঠিক তা-ই করো। পরীটি তার পরিকল্পনা জানাল, আমি ওদিকের ঝোপের আড়ালে গিয়ে একটা বড় শব্দ করব, যাতে তান্ত্রিকের মনোযোগ ঘুরে যায়। তান্ত্রিক ওদিকে গেলেই তুমি পেছন থেকে এসে তোমার চাচাতো ভাইকে আঘাত করে কাবু করবে, যাতে ও আর কোনো বাধা দিতে না পারে। আর তান্ত্রিককে সামলানোর দায়িত্ব আমার। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। পরীটি চোখের পলকে অন্ধকারের সাথে মিশে গেল। একটু পরেই বনের এক কোণ থেকে ভারী কিছু ভেঙে পড়ার বিকট শব্দ হল। তান্ত্রিকটি চমকে উঠে হাতের পূজার উপাচার রেখে শব্দের উৎসের দিকে এগোতে লাগল। সুযোগ হাতছাড়া না করে আমি দ্রুত পায়ে এগিয়ে গেলাম। আমার চাচাতো ভাই তখনও বিভ্রান্ত হয়ে চারদিকে তাকাচ্ছিল। আমি পেছন থেকে একটি শক্ত কাঠের টুকরো দিয়ে তার মাথায় জোরে আঘাত করলাম। ও আহ করে মাথায় হাত দিয়ে আমার দিকে ফেরার চেষ্টা করল, কিন্তু সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে তান্ত্রিকের কুটিরের দিকে তাকালাম, কিন্তু সেখানে গিয়ে আমার চোখ কপালে উঠল। পরী একা একটা তান্ত্রিকের মুখোমুখি হয়নি, ভেতর থেকে আরও 9 জন তান্ত্রিক তলোয়ার এবং ধারালো অস্ত্র হাতে বেরিয়ে এসেছে। তারা সবাই মিলে জাদুর এক অদ্ভুত বলয় তৈরি করে পরীটিকে বন্দী করার চেষ্টা করছে। পরীটি তার অলৌকিক শক্তি দিয়ে লড়াই করলেও 10 জন সশস্ত্র এবং শক্তিশালী তান্ত্রিকের মায়াজালের সামনে সে দুর্বল হয়ে পড়ছিল। আমি বুঝতে পারলাম, একা খালি হাতে এই সশস্ত্র তান্ত্রিকদের সাথে লড়াই করে আমি পরীকে মুক্ত করতে পারব না। আচমকা আমার মনে পড়ল সেই ডানাওয়ালা পক্ষীরাজ ঘোড়াটার কথা। পরী যখন ওটাকে ডেকেছিল তখন আমি মনোযোগ দিয়ে তার মন্ত্রটা শুনেছিলাম। আমি চোখ বন্ধ করে সেই জাদুকরী শব্দগুলো মনে করার চেষ্টা করলাম। প্রথম 2-3 বার উচ্চারণ ঠিকমতো হল না। তান্ত্রিকদের চিৎকার আর পরীর আর্তনাদে চারপাশ ভারী হয়ে উঠছিল। আমি সমস্ত মনোযোগ এক করে চতুর্থবার জোরে জোরে মন্ত্রটি উচ্চারণ করলাম। সাথে সাথেই আকাশে এক তীব্র আলোর ঝলকানি দেখা দিল। মেঘের বুক চিরে ডানা ঝাপটে নিচে নেমে এলো সেই বিশাল সাদা পক্ষীরাজ ঘোড়া। ওটা এসে সোজা আমার সামনে দাঁড়াল। আমি তখন উত্তেজনার মাথায় ঘোড়াটিকে বাংলায় বললাম, জলদি চলো, আমাদের পরীকে বাঁচাতে হবে। কিন্তু ঘোড়াটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কোনো নড়চড় করল না। ও তো মানুষের ভাষা, বিশেষ করে বাংলা ভাষা বোঝে না। আমি আবার এক নতুন বিপদে পড়লাম। তান্ত্রিকেরা তখন পরীকে প্রায় কাবু করে এনেছে, আর আমার সামনে পক্ষীরাজ ঘোড়া দাঁড়িয়ে থাকলেও আমি তাকে নির্দেশ দিতে পারছি না। তখন আমার মাথায় একটা চটজলদি বুদ্ধি খেলে গেল। আমি আর মুখে কিছু না বলে হাত দিয়ে ঘোড়াটাকে তান্ত্রিকদের দিকে ইশারা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে কি করতে হবে। অলৌকিক ঘোড়াটি আমার ইশারা মুহূর্তের মধ্যে বুঝতে পারল। ডানা ঝাপটে ও বিদ্যুতের গতিতে ছুটে গেল সেই কুটিরের দিকে।
সেখানে গিয়ে এক বিশাল লাফ দিয়ে তান্ত্রিকদের মাঝখানে গিয়ে পড়ল। তারপর তার পেছনের আর সামনের 4 পা দিয়ে তান্ত্রিকদের ওপর একের পর এক খাতারনাক সব লাথি মারতে শুরু করল। সেই আঘাতগুলো এতটাই মারাত্মক ছিল যে কয়েকজন তান্ত্রিক সাথে সাথেই ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল, আর বাকিদের কারো কোমর ভাঙল তো কারো মাজা ভাঙল। তাদের তৈরি করা জাদুর বলয় এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। সুযোগ পেয়ে পরীটি ঝড়ের গতিতে এসে ঘোড়াটার পিঠে উঠে বসল। ঘোড়াটি এক দৌড়ে বিদ্যুতের গতিতে আমার পাশে এসে থামল এবং পরীটি এক টানে আমাকেও ঘোড়ার ওপর তুলে নিল। আমি সামনে বসলাম আর পরীটি পেছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল যাতে আমি কোনোভাবেই পড়ে না যাই। ঘোড়াটা এত স্পিডে আকাশের দিকে উড়ছিল যে আমার মনের ভেতর আবার একটু একটু ভয় লাগতে শুরু করেছিল। মেঘের ভেতর দিয়ে উড়ে উড়ে ঘোড়াটা আমাদের নিয়ে এক অদ্ভুত জায়গায় হাজির করল। জায়গাটা ছিল একটা বিশাল পাহাড়ের চূড়া। সেখান থেকে আকাশের চাঁদটাকে অসম্ভব বড় আর উজ্জ্বল দেখাচ্ছিল। চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে আমি আমার কল্পনায় বা স্বপ্নেও কখনো ভাবিনি এত রাতে এমন একটা মায়াবী জায়গায় আসতে পারব। পাহাড়ের ঠান্ডা হাওয়া আর চাঁদের আলোয় আমার মনটা একদম ভালো হয়ে গেল। আমি পরীটার দিকে ফিরে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এত রাতে এই পাহাড়ে নিয়ে এলে কেন? ও তখন গম্ভীর হয়ে বলল, তোমার সাথে কিছু জরুরি কথা আছে, আমাদের পরবর্তী প্ল্যানটা নিয়ে। আমি বললাম, হ্যাঁ বলো, আমি শুনছি। পরীটি তখন চাঁদের আলোর দিকে তাকিয়ে বলতে লাগল, রহস্যটা আসলে অনেক গভীর। তুমি যেহেতু অনেক সুন্দর, তাই অনেক অনেক সুন্দর সুন্দর মেয়ে তোমার পেছনে ঘোরে, কিন্তু তুমি তাদের কাউকেই পাত্তা দাও না। এখানেই আসল খটকা। অনেক মেয়ে তোমার পেছনে ঘোরার মানে হল গ্রামের এবং স্কুলের অনেক ছেলেই তোমাকে এখন চরম শত্রুর চোখে দেখে। তাদের ধারণা তুমি থাকলে তারা কোনো মেয়েকে পটাতে পারবে না, অর্থাৎ তুমি তাদের হক কেড়ে নিচ্ছ। এই হিংসা থেকেই তোমার পেছনে এখন অনেক শত্রু তৈরি হয়েছে। আমার পক্ষে একা এত শত্রু আর তাদের কালো জাদু সামলানো সবসময় সম্ভব নয়। আমি চিন্তিত হয়ে বললাম, তাহলে এখন উপায়? পরীটি তখন আমার দিকে সোজা তাকিয়ে বলল, আমি তোমাকে একটা গোপন জায়গার নাম বলবো, সেখানে তোমাকে একাই যেতে হবে, আর সেখান থেকে একটা প্রাচীন জাদুর বই খুঁজে নিয়ে আসতে হবে। ওই বইয়ের বিদ্যা দিয়েই তুমি নিজেকে রক্ষা করতে পারবে। আমি তখন কৌতূহল আর ভয় মেশানো গলায় বললাম, কোনো জায়গায় যেতে হবে আমাকে? ঠিকানাটা বলো। পরীটি তখন আমাকে সেই রহস্যময় জায়গার একটা ঠিকানা দিল এবং কিভাবে সেখানে পৌঁছাতে হবে তার পুরো পথটা বুঝিয়ে বলতে লাগল। আমি তখন পরীর সব কথা শুনলাম আর সেই বিপজ্জনক অভিযানে যেতে রাজি হয়ে গেলাম। পরীটি তখন বলল, আমার পক্ষে তো তোমার সাথে ওই জায়গায় যাওয়া সম্ভব নয়, তবে আমি আমাদের পরীর রাজ্য থেকে একটা প্রাচীন বই নিয়ে এসেছি। এই বইটাতে লেখা আছে যে কিভাবে পক্ষীরাজ ঘোড়াকে মানুষের ভাষা, বিশেষ করে বাংলা ভাষা বোঝাতে হয়। বইয়ের এই মন্ত্রটা পড়লে ঘোড়াটা বাংলা ভাষা বুঝতে পারবে। এই বলে ও বইটা খুলে মন্ত্রটা পড়তে যাবে, এমন সময় একটা সতর্কবাণী চোখে পড়ল। বইয়ের ঠিক নিচে লেখা ছিল, যদি এই মন্ত্র উচ্চারণে সামান্যতম ভুলও হয় তবে পক্ষীরাজ ঘোড়াটি চিরদিনের জন্য গায়েব হয়ে যাবে। আমি তো শুনে ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম, কিন্তু পরীটি খুব সাবধানে নিখুঁত উচ্চারণে মন্ত্রটা পড়তে লাগল। মন্ত্র শেষ হতেই পক্ষীরাজ ঘোড়াটা গা ঝাড়া দিয়ে উঠল আর অলৌকিকভাবে বাংলায় কথা বলে উঠল, হ্যাঁ, এখন আমি তোমার সব কথা বুঝতে পারছি। ঘোড়াকে বাংলায় কথা বলতে দেখে আমি অনেক খুশি হলাম। এরপর আমি পরীটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এতক্ষণ তো তোমার নামটাই জানা হয়নি, তোমার নাম কি? ও একটু মিষ্টি হেসে বলল, আমার নাম তামান্না। আমি বললাম, বাহ, খুব সুন্দর নাম তো। তোমার এই নাম কে রেখেছিল? ও আরেকটু হেসে বলল, আমার দাদু রেখেছিল। আমি বললাম, তোমার দাদু সত্যিই খুব সুন্দর নাম রেখেছে। তামান্না তখন বলল, এখন এসব গল্প থাক, কাজের কথায় আসি। আমি তোমার সাথে ওই জাদুর বইয়ের জায়গায় যেতে পারব না, কারণ ওই পুরো এলাকাটা এক শক্তিশালী মায়াজাল দিয়ে আটকে রাখা হয়েছে। কোনো পরী সেখানে পা রাখলেই মায়াজালে বন্দী হয়ে যাবে, তাই তোমাকেই একা যেতে হবে। তুমি এখন রওনা দাও। আমি আচ্ছা বলে পক্ষীরাজ ঘোড়ার পিঠে উঠে বসলাম। আমি তখন পরীর সব কথা শুনলাম আর সেই বিপজ্জনক অভিযানে যেতে রাজি হয়ে গেলাম। পরীটি তখন বলল, আমার পক্ষে তো তোমার সাথে ওই জায়গায় যাওয়া সম্ভব নয়, তবে আমি আমাদের পরীর রাজ্য থেকে একটা প্রাচীন বই নিয়ে এসেছি। এই বইটাতে লেখা আছে যে কিভাবে পক্ষীরাজ ঘোড়াকে মানুষের ভাষা, বিশেষ করে বাংলা ভাষা বোঝাতে হয়। বইয়ের এই মন্ত্রটা পড়লে ঘোড়াটা বাংলা ভাষা বুঝতে পারবে। এই বলে ও বইটা খুলে মন্ত্রটা পড়তে যাবে,
এমন সময় একটা সতর্কবাণী চোখে পড়ল। বইয়ের ঠিক নিচে লেখা ছিল, যদি এই মন্ত্র উচ্চারণে সামান্যতম ভুলও হয় তবে পক্ষীরাজ ঘোড়াটি চিরদিনের জন্য গায়েব হয়ে যাবে। আমি তো শুনে ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম, কিন্তু পরীটি খুব সাবধানে নিখুঁত উচ্চারণে মন্ত্রটা পড়তে লাগল। মন্ত্র শেষ হতেই পক্ষীরাজ ঘোড়াটা গা ঝাড়া দিয়ে উঠল আর অলৌকিকভাবে বাংলায় কথা বলে উঠল। হ্যাঁ, এখন আমি তোমার সব কথা বুঝতে পারছি। ঘোড়াকে বাংলায় কথা বলতে দেখে আমি অনেক খুশি হলাম। এরপর আমি পরীটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এতক্ষণ তো তোমার নামটাই জানা হয়নি, তোমার নাম কি? ও একটু মিষ্টি হেসে বলল, আমার নাম তামান্না। আমি বললাম, বাহ, খুব সুন্দর নাম তো। তোমার এই নাম কে রেখেছিল? ও আরেকটু হেসে বলল, আমার দাদু রেখেছিল। আমি বললাম, তোমার দাদু সত্যিই খুব সুন্দর নাম রেখেছে। তামান্না তখন বলল, এখন এসব গল্প থাক, কাজের কথায় আসি। আমি তোমার সাথে ওই জাদুর বইয়ের জায়গায় যেতে পারব না, কারণ ওই পুরো এলাকাটা এক শক্তিশালী মায়াজাল দিয়ে আটকে রাখা হয়েছে। কোনো পরী সেখানে পা রাখলেই মায়াজালে বন্দী হয়ে যাবে, তাই তোমাকেই একা যেতে হবে। তুমি এখন রওনা দাও। আমি আচ্ছা বলে পক্ষীরাজ ঘোড়ার পিঠে উঠে বসলাম। ঘোড়াটি তার বিশাল ডানা মেলে আমাকে নিয়ে উড়ে চলল। আকাশে উড়তে উড়তে আমি ঘোড়াটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, তোমার নাম কি? ঘোড়াটা গম্ভীর গলায় উত্তর দিল, আমার নাম জেনারেটর। আমি অবাক হয়ে বললাম, এ কি অদ্ভুত নাম, জেনারেটর? ঘোড়াটা হেসে বলল, হ্যাঁ, আমাদের পরীদের দেশে এমন নাম খুবই স্বাভাবিক, তবে তোমাদের পৃথিবীতে এমন নাম অদ্ভুত লাগতেই পারে। আমি বললাম, ও আচ্ছা, তা অবশ্য ঠিক। কিছুক্ষণ ওড়ার পর জেনারেটর আমাকে এক বিশাল ধুধু মরুভূমির মাঝখানে এনে নামাল। চারদিকে শুধু বালি আর বালি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমাকে এই মরুভূমিতে নিয়ে এলে কেন? জেনারেটর তখন বলল, এই মরুভূমিতে জাদুর বইয়ের গোলকধাঁধার প্রথম ধাপ লুকিয়ে আছে। এখানে 3টি চাবি আছে যা তোমাকে সংগ্রহ করতে হবে। চাবিগুলো যেখানে খোঁজার কথা ঠিক সেখানেই যেন পাও। সামান্য ভুল হলেই কিন্তু তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি ভয় পেয়ে বললাম, তাহলে আমি এখন কি করব? চাবিগুলো খুঁজব কিভাবে? জেনারেটর বলল, আমি তোমাকে যতটা পারছি সাহায্য করছি আর বোঝার কিছু টিপস দিচ্ছি। ভালো করে লক্ষ্য করো, এই মরুভূমির যে জায়গায় বায়ুর চাপে মাটি বা বালি একটু বেশি উঁচু উঁচু মনে হচ্ছে, চাবিগুলো ঠিক তার নিচেই লুকিয়ে আছে। তোমাকে নিজের সামাজিক বুদ্ধি আর সাহস খাটিয়ে ওই চাবিগুলো খুঁজে বের করতে হবে। এই পুরো রহস্যময় অভিযানের মূলত 3টি বড় জায়গা আছে, তার মধ্যে এই মরুভূমি হল প্রথম জায়গা। এরপরে আরও 2টো অদ্ভুত জায়গায় তোমাকে যেতে হবে। আগে তুমি এই মরুভূমির চাবিগুলো খোঁজো, তারপর আমি বাকিটা বলছি। আমি চারপাশের বিপজ্জনক আর রহস্যময় মরুভূমির দিকে তাকালাম এবং চাবি খোঁজার জন্য মনে মনে শক্ত হয়ে রাজি হলাম। মরুভূমিতে অনেক খোঁজাখুঁজির পর এক জায়গায় বালি একটু উঁচু হয়ে থাকতে দেখলাম, কিন্তু সেখানে খুঁড়ে কিছুই পেলাম না, যা দেখে আমার বুকের ভেতর ব্যাপক ভয় ঢুকে গেল। তবে হাল না ছেড়ে একটু ঘুরে দেখতেই বালির মধ্যে হীরের মতো চকচকে একটা চাবি দেখতে পেলাম। চাবিটা দেখামাত্রই যেন আমার রানে প্রাণ ফিরে এলো। আমি চরম খুশি হয়ে চাবিটা তুলে নিলাম এবং জেনারেটরের পিঠে উঠে বসলাম। ও সাথে সাথে ডানা মেলে আকাশের দিকে উড়তে শুরু করল। কিছুক্ষণ ওড়ার পর জেনারেটর আমাকে এক দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়ে এলো। সে বলল, এই পাহাড়ের একটা রহস্যময় গুহার মধ্যে দ্বিতীয় চাবিটা আছে। গুহার ভেতরের মাটির ওপর একটা ছোট ক্রস অফ এক্স চিহ্ন থাকবে, সেটা দেখেই তোমাকে চাবিটার অবস্থান বুঝতে হবে। পাহাড়ের গুহায় ঢুকে চিহ্নটি খুঁজে পেতে আমার বেশ কষ্ট হয়েছিল, কিন্তু শেষমেশ বুদ্ধি খাটিয়ে দ্বিতীয় চাবিটাও পেয়ে গেলাম। আবার জেনারেটরের পিঠে চড়তেই এবার ও আমাকে নিয়ে গেল এক বিশাল সমুদ্রের তীরে। সেখানে নেমে ও বলল, আমার মালকিন তামান্না আমাকে একটা বিশেষ জাদু শিখিয়ে দিয়েছিলেন। তুমি আমার মাথায় হাত দাও, তাহলে তুমি জলের নিচেও স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারবে। আমি রাজি হয়ে ওর মাথায় হাত রাখতেই ও বিড়বিড় করে মন্ত্র পড়ল। তারপর বলল, এবার যাও, জলের নিচে তুমি সাধারণের চেয়ে অনেক দ্রুত গতিতে চলতে পারবে। আমি সমুদ্রে একটা লাফ দিলাম। জলের নিচে আমার স্পিড আসলেও অনেক বেশি ছিল। আমি যখন চাবিটা খুঁজছি, হঠাৎ দেখি একটা বিশাল বোয়াল মাছ হিংস্রভাবে আমার দিকে ধেয়ে আসছে। মাছটার সাইজ আর গতি দেখে আমি ভয় পেয়ে গেলাম। জলের নিচে শুরু হলো এক রুদ্ধশ্বাস দৌড়াদৌড়ি। আমার স্পিড বেশি থাকায় আমি বারবার ডাইভ দিয়ে নিজেকে বাঁচাচ্ছিলাম, আর বোয়াল মাছটি নিয়ন্ত্রণ হারাতে হারাতে কখনো পাথরের সাথে, আবার কখনো অন্য মাছের সাথে গিয়ে বাড়ি খাচ্ছিল। এভাবে কিছুক্ষণ তাড়া করার পর
মাছটা আচমকা হাওয়া হয়ে গেল। আমি বুঝতে পারলাম ওটা কোনো সাধারণ মাছ ছিল না, ওটা নিশ্চয়ই কোনো জলচর জিন বা মায়াবী রূপ। আমি আবার চাবি খুঁজতে লাগলাম এবং অবশেষে নির্দিষ্ট স্থানে তৃতীয় চাবিটা পেয়ে গেলাম। কিন্তু চাবিটায় হাত দেওয়া মাত্রই সেখানে 4 জন ভয়ঙ্কর জিন হাজির হয়ে আমাকে চারদিক থেকে ঘিরে ফেলল। আমি তখন বুদ্ধি খাটিয়ে এক লাফে সমুদ্রের উপরের দিকে উঠতে লাগলাম। জিনগুলো আমার পিছু পিছু ওপরের দিকে আসতে শুরু করল। ওরা ওপরে আসতেই আমি আবার দিক পরিবর্তন করে এক ডুব দিয়ে সমুদ্রের তলদেশে চলে গেলাম এবং প্রচণ্ড বেগে দৌড়াতে লাগলাম। এভাবে ওদের বিভ্রান্ত করে এক লাফে ডাঙ্গার বালিতে এসে ধপাস করে শুয়ে পড়লাম। দূরে দাঁড়িয়ে থাকা জেনারেটর আমাকে দেখে দ্রুত এগিয়ে এলো। আমি উঠে এক দৌড়ে ওর পিঠে চেপে বসলাম। জেনারেটর তার সামনের 2 পা শূন্যে তুলে বিদ্যুতের গতিতে আকাশের দিকে উড়ে গেল। কিন্তু জিনগুলো তখনও হাল ছাড়েনি, ওরাও আমাদের পেছনে ধাওয়া করছিল। জেনারেটর তার সমস্ত শক্তি দিয়ে প্রচণ্ড বেগে উড়ে আবার আমাদের সেই আগের পাহাড়ি অঞ্চলে নিয়ে এলো, যেখানে তামান্না আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা পাহাড়ে নামতে না নামতেই তামান্না পরিস্থিতি বুঝতে পারল। সে চোখের পলকে এক প্রচণ্ড স্পিডে এগিয়ে গিয়ে 4টে জিনকে সেকেন্ডের মধ্যে আঘাত করল। তামান্নার অলৌকিক শক্তির সামনে জিনগুলো টিকতে পারল না, মুহূর্তে ছাই হয়ে বাতাসে মিশে গেল। বিপদ কেটে যাওয়ায় আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি তামান্নার দিকে চাবি 3টি বাড়িয়ে দিয়ে বললাম, এই নাও তামান্না, তোমার 3টি চাবি। তামান্না চাবিগুলো নিয়ে বলল, খুব ভালো করেছ ইমরান, এখন ভোরের আজান দেবে, তুমি এখন বাড়ি ফিরে যাও। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে কাল রাতে আমি আবার আসব এবং বাকি কাজটুকু কাল করব। ও জেনারেটরকে নির্দেশ দিল, জেনারেটর, তুমি ইমরানকে ওর বাড়িতে দিয়ে এসো। জেনারেটর রাজি হয়ে ডানা নাড়াতে লাগল। আমি যখন ওর পিঠে বসতে যাচ্ছি, তামান্না হঠাৎ বলল, একটু দাঁড়াও। আমি অবাক হয়ে বললাম, কি হলো? ও মৃদু হেসে বলল, আজকে ধকল আর ভয়ে তোমার অনেক ধকল গেছে, কাল হয়তো তোমার জ্বর আসতে পারে, একটু এদিকে এসো। আমি ওর কাছে যেতেই সে পরম মমতায় একটা হাত আমার মাথায় রাখল এবং বিড়বিড় করে একটা মন্ত্র পড়ে ফু দিল। তারপর মিষ্টি হেসে বলল, এখন যাও। সত্যি বলতে তামান্না যেমন রূপবতী ছিল, তার ওই মায়াবী হাসিটা তার চেয়েও সুন্দর লাগছিল। আমি জেনারেটরের পিঠে উঠে বসলাম এবং ও জানালার পথ ধরে আমাকে ঠিক আমার ঘরের সামনে এনে নামাল। জেনারেটর বলল, তুমি এখন ঘরে গিয়ে শুয়ে পড়ো, কাল আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ, আজ তুমি আমায় অনেক হেল্প করেছ, থ্যাংক ইউ। ও তখন বিনয়ের সাথে বলল, আমার মালকিন আমাকে যা করতে বলেন আমি সেটাই করি, তবে তোমার মতো ভালো মানুষ আমি আগে দেখিনি, তাই তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। এই বলে ও তার সামনের একটা পা বাড়িয়ে দিয়ে বলল, হ্যান্ডশেক করো। আমি হেসেই ওর পায়ের সাথে হ্যান্ডশেক করলাম। তারপর জেনারেটর সেখান থেকে মেঘের আড়ালে মিলিয়ে গেল আর আমি ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকাল হতেই সোনিয়া যথারীতি আমার ঘরে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ওদিকে আমি সারা রাত ওই রহস্যময় মরুভূমি, সমুদ্র আর জিনের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে নিস্তব্ধ হয়ে বিছানায় শুয়েছিলাম। একটুখানি চোখটা লেগেছিল মাত্র, আর তখনই ওর এই চিল চিৎকার। আমি আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ রেখেই একটা কড়া বকা দিয়ে বসলাম। সকাল সকাল কেন এত জ্বালাস বলতো? একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? যা এখান থেকে। আমার ওই আচমকা চড়া গলা শুনে সোনিয়া একদম চুপ হয়ে গেল। ও ভাবতেই পারেনি আমি এভাবে রেগে যাব। ও অভিমানী মুখ করে ঠোঁট ফুলিয়ে চট করে আমার ঘর থেকে চলে গেল। ও যাওয়ার সময় দরজার পাল্লাটা বেশ জোরেই শব্দ করে টেনে দিয়ে গেল, যাতে আমি বুঝি ও কতটা রেগেছে। কিছুক্ষণ পর আমার নিজেরই খারাপ লাগতে শুরু করল। মেয়েটা তো আর জানে না রাতে আমার ওপর দিয়ে কি ঝড় গেছে। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ওর ঘরের দিকে গেলাম। দরজার আড়াল থেকে উঁকি দিয়ে দেখি ও বিছানায় উল্টো হয়ে মুখ গুজে বসে আছে, পাশে ওর সেই প্রিয় চকলেটের বাক্সটা অবহেলায় পড়ে। আমি ঘরে ঢুকে আস্তে করে ওর পাশে বসলাম। একটু কানটানার ভান করে বললাম, কী রে সোনা বোন, আমার ওপর এত রাগ? আসলে রাতে একদম ঘুম হয়নি তো, তাই মাথায় একটু চড়ারোদ উঠে গিয়েছিল। সোনিয়া মুখ না ঘুরিয়েই ঝাঁজের সাথে বলল, তোর ওই চড়ারোদ তুই নিজের কাছে রাখ, তোর সাথে আর কোনো দিন আমি কথাই বলবো না। আমি তোকে ডাকতে এসেছিলাম কারণ মা তোকে নাশতা খেতে বলছিল, আর তুই আমাকেই দিলি বকা। আমি ওর রাগ ভাঙানোর জন্য পকেট থেকে একটা চকচকে 500 টাকার নোট বের করে ওর চোখের সামনে দোলাতে লাগলাম। বললাম, আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, এই দেখ তোর জন্য রাগ ভাঙানিয়া ট্যাক্স। টাকার নোটটা দেখেই সোনিয়ার চোখের কোণে একটা দুষ্টুমি ভরা চিলতে হাসি ফুটে উঠল।
ও চট করে নোটটা আমার হাত থেকে ছিনিয়ে নিল, কিন্তু মুখে তখনও বানিয়ে বানিয়ে রাগ দেখিয়ে বলল, 500 টাকায় হবে না। রাতে যখন আবার ভূতের গল্প শোনাবে তখন কিন্তু ডবল ট্যাক্স দিতে হবে, বলে রাখলাম। আমি হেসে ওর মাথায় একটা টোকা দিয়ে বললাম, আচ্ছা, পেটুক ও লোভী বোন আমার, তা হবে। এখন চল, একসাথে নাশতা করতে যাই। ও তখন খিলখিল করে হেসে আমার হাত ধরে ডাইনিং টেবিলের দিকে রওনা হল, আর সকালের সেই মেঘলা পরিবেশটা এক পলকে কাটল। নাশতা খেতে খেতে সোনিয়া আমার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। ও ফিসফিস করে বলল, আচ্ছা দাদা, গতকাল রাতের ওই মিষ্টি খাওয়া পরীর গল্পটা আজ রাতে একটু অন্যরকম লাগছিল না? আজ রাতে কি আবার সেই পরীর সাথে দেখা করতে যাচ্ছিস নাকি? আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, সর্বনাশ, এই মেয়ে কি সব টের পেয়ে গেল নাকি? কিন্তু মুখে আমতা আমতা করে বললাম, কিসের পরী? ধুর, তুই শুধু শুধু গল্প বানাস না তো। সোনিয়া একটা পরোটা মুখে পুড়ে দিয়ে বলল, উহু, তোর মুখের ভাব দেখেই আমি সব বুঝতে পারছি। তুই যতই লুকানোর চেষ্টা করিস না কেন, আমি কিন্তু ঠিকই গন্ধ পেয়ে যাই। তবে শোন, আজ রাতে যদি আবার বের হোস, আমাকে কিন্তু সাথে নিয়ে যেতে হবে, নয়তো আমি সোজা বাবাকে গিয়ে সব বলে দেব যে তুই রাতে জানলা দিয়ে কোথায় যেন পালিয়ে যাস। আমি মনে মনে বেশ ঘাবড়ে গেলাম, কারণ আজ রাতের মিশনটা অনেক বেশি বিপজ্জনক হতে চলেছে। জাদুর বইটা উদ্ধার করতে আমাকে একাই যেতে হবে। সোনিয়াকে সাথে নিয়ে যাওয়া মানে ওর জীবনকে ঝুঁকির মুখে ফেলা। কিন্তু এই মুহূর্তে ওকে শান্ত না করলে ও সত্যি সত্যি মা বাবাকে বলে দিতে পারে। তাই আমি একটু হেসে ওর হাতটা চেপে ধরলাম। বেশ নাটকীয় গলায় বললাম, আচ্ছা বাবা, তোকে সব বলবো, তবে এখন নয়, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তোকে একটা চরম সারপ্রাইজ দেব। তার আগে কিন্তু একদম মুখে কুলু পেঁটে বসে থাকতে হবে, এক ফোঁটাও টু শব্দ করা যাবে না। রাজি? টাকা আর সারপ্রাইজের জোড়া অফার পেয়ে সোনিয়ার চোখ দুটো চকচক করে উঠল। ও নিজের ঠোঁটে আঙুল দিয়ে জিভ টানার অভিনয় করে বলল, একদম ডান, ডিল লকড। একটা কথাও কেউ জানতে পারবে না। বোনকে সাময়িকভাবে শান্ত করতে পেরে আমি মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু ভেতরে ভেতরে আমি আজ রাতের সেই রহস্যময় অভিযানের প্রস্তুতি নিতে লাগলাম। কখন রাত হবে আর কখন জেনারেটর আমার জানলার পাশে এসে দাঁড়াবে, আমি সেই অপেক্ষায় ছটফট করতে লাগলাম। অফিসের কাজ শেষ করে যখন রাতে বাড়ি ফিরলাম তখন সোনিয়া ড্রয়িং রুমেই আমার জন্য ওতো পেতে বসেছিল। নাশতার টেবিলের সেই ডিল অনুযায়ী ও আমাকে দেখেই ইশারায় বলল, আজ কিন্তু ফাঁকি দেওয়া চলবে না দাদা, গল্প বলতেই হবে। খাওয়া দাওয়ার পর আমি যখন আমার রুমে গেলাম, ও পেছনে পেছনে এসে চট করে বিছানায় বসে পড়ল। আমি লাইটটা হালকা ডিম করে দিয়ে গতকাল রাতের সেই মরুভূমি, সমুদ্রের নিচের জিন আর পক্ষীরাজ ঘোড়ার জেনারেটরের যুদ্ধ সবকিছু একদম জীবন্ত করে বলতে লাগলাম। গল্পের শুরুটা বেশ মজার হলেও যখনই তান্ত্রিকদের সেই কালো জাদু আর 4টে জিনের আমাদের ঘিরে ফেলার অংশটায় এলাম, ঘরের পরিবেশটা একদম গম্ভীর হয়ে গেল। সোনিয়া তখন আর নড়াচড়া করছিল না। ও এত মনোযোগ সহকারে শুনছিল যে ওর পলক পড়ছিল না। একটু ভালো করে খেয়াল করে দেখলাম, ও ভয়ে আমার একদম গা ঘেঁষে বসেছে। ওর একটা হাত শক্ত করে আমার কাঁধ আঁকড়ে ধরে আছে, আর অন্য হাতটা টেবিলের কোণটা এমনভাবে চেপে ধরেছে যেন একটু আলগা হলেই কেউ ওকে টেনে নিয়ে যাবে। আসলে এসব গল্প শুনতে ও যেমন ভালোবাসে তেমনই আবার মারাত্মক ভয়ও পায়। ওর মনে মনে ভয় হচ্ছিল কথা বলতে বলতে যদি হঠাৎ কোনো ভূত এসে ওকে তুলে নিয়ে যায়। গল্প শেষ করে আমরা যখন ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে বসলাম, ও প্লেট হাতে নিয়ে আমার একদম মুখোমুখি না বসে চেয়ারটা টেনে সোজা আমার গা ঘেঁষে বসে পড়ল। আমি অবাক হয়ে বললাম, কিরে, ওদিকে অত জায়গা খালি, তুই আমার গায়ের ওপর এসে বসছিস কেন? ও বড় বড় চোখ করে বলল, দাদা, আজকের গল্পটা ব্যাপক ভয়ঙ্কর ছিল, আমার একা বসতে খুব ভয় করছে। আমি আজ তোর একদম পাশে বসেই খাব, না হলে খাবার তোলার ফাঁকে যদি কোনো ভূত এসে আমায় তুলে নিয়ে যায় তখন আমি অনেক কাঁদব, কিন্তু বলে দিচ্ছি। ওর এই অবুঝ আর ভয়ার্ত কথা শুনে আমি হেসেই কুল পাচ্ছিলাম না। আমি বললাম, আরে বলদ মেয়ে, এতই যদি ভয় পাস তাহলে রোজ রোজ রাতে এসব গল্প শুনতে আসিস কেন? সোনিয়া মুখটা ছোট করে বলল, কি করব, আমার যে শুনতে খুব ভালো লাগে। ভয় লাগলেও কৌতূহল সামলাতে পারি না। পাশ থেকে মা তখন আমাদের দুজনের পাতে তরকারি দিতে দিতে হেসে ফেলল। মা সোনিয়ার মাথায় একটা মৃদু চাপড় দিয়ে বলল, অত ভয় পেলে শুনিস কেন শুনি? সারাদিন ভাইয়ের সাথে ভূত পরি নিয়ে মেতে থাকবে আর রাতে ঘুমানোর সময় মায়ের আঁচল ধরে টানবে।
এখন চুপচাপ ভয় না পেয়ে ভাতটা শেষ করত দেখি। মায়ের ধমক শুনে সোনিয়া আমার দিকে তাকিয়ে একটু জিভ কাটল, কিন্তু আমার হাতটা তখনও ছাড়ল না। আমি মনে মনে হাসছিলাম আর ভাবছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই তো জেনারেটর আমার জানলার বাইরে চলে আসবে। আজকের আসল মিশনটা ও জানতে পারলে না জানি কি কাণ্ডটাই না ঘটাত। বন্ধুরা, আজকের এই দারুণ রোমাঞ্চকর পর্বটা আমরা এখানেই শেষ করছি। তামান্না পরীর জাদু, পক্ষীরাজ ঘোড়া জেনারেটরের সাথে সমুদ্র ও মরুভূমির চাবি খোঁজার রুদ্ধশ্বাস অভিযান, আর তার সাথে বোন সোনিয়ার সেই মিষ্টি দুষ্টুমি আর ভয়ের মুহূর্তগুলো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। এরপরের পর্বে আসতে চলেছে এক মস্ত বড় টুইস্ট। এবার কিন্তু জেনারেটর নিজেই আমাকে নিয়ে এক চরম বিপদে পড়তে যাচ্ছে। কি সেই বিপদ? ইমরান কিভাবে তার জেনারেটর বন্ধুকে বাঁচাবে আর সেই রহস্যময় জাদুর বইটা উদ্ধার করবে, সেটা জানার জন্য আপনাদের চোখ রাখতে হবে ঠিক পরের পর্বে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, যাওয়ার আগে মনে করে সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে দেবেন। কিন্তু আপনারা অনেকেই গল্প শোনেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের পর্বটা আসামাত্রই আপনারা শুনতে পান। এমন মজার, ভুতুড়ে আর মিষ্টি ভাইবোনের খুনসুটিতে ভরা গল্প আরও শুনতে লেখক মোহাম্মদ ইমরান ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।